18 বছর বয়সী নাজহার সাথে বিয়ে হলো আজ 34 বছর বয়সী তৌসিরের সাথে। নাজহার পরিবার নিজেদের মান সম্মান রক্ষার্থে নাজহাকে তুলে দিল তৌসিরের হাতে। দানবের হাতে না মানুষের হাতে দিচ্ছে মেয়ে, তারা সেটি একবারও ভেবে দেখলো না। মূলত নাজহার 10 নম্বর চাচা নোমান তালুকদারের পছন্দ ছিল এই শিকদার বাড়ির শায়েক শিকদার, অর্থাৎ নাজহার দাদা শ্বশুরের মেয়ে সাফাকে। আর নোমান সাহেব 3খানা বছর ধরে অসম্ভবকে সাধ্য করে দুই পরিবারকে মানাতে পেরেছে। দুই পরিবার মেনে নিলেও শিকদার পরিবারের একখানা আবদারও ছিল বটে। তালুকদাররা তো আবদারের কথা শুনে ভয় পেয়ে গিয়েছিল, না জানি কার কলেজা বা মগজ চেয়ে বসে। এরা তো মানুষ বটে, তবে ভেতরে পশুর চেয়েও নিকৃষ্ট সত্তা লুকিয়ে আছে। তবে শিকদাররা এবার খারাপ কিছু আবদার করেনি, তারা আবদার করেছিল একজন মেয়ে। সে তালুকদারদের যে কারো হোক, তবে মেয়ের বদলে যেন মেয়ে তারা পায়। নাজহাদের বাড়ির মেয়ে তো অনেক আছে, ওর ফুপু 3জন এখনো কুমারী, তবে বোনদের মধ্যেও বর্তমানে বড়। ওর বড় চাচা তো বোন, 4 বোনের বিয়ে হয়ে গেছে। আর শিকদাররা নিজেদের ছেলের জন্য পাত্রী চেয়েছিলেন, ভাইয়ের জন্য নয়। তাই নাজহার বাপ চাচারা নাজহাকেই সঁপে দিয়েছেন। মনে করবেন না, ওনারা শুধু ওর চাচার পছন্দেই বিয়ে দিয়েছেন, এতে জমি জমার হিসাবটাও বেশ আছে। রাজনীতিতে নিজেদের হাত পাকাপোক্ত করতে এই আত্মীয়তা, নয়তো দুশ্মনের সাথে কে ঘামের সাথে যায়। নাজহা এটা ঠিক বুঝতে পারছে না, বুঝতে গিয়ে বারংবার বড্ড কষ্ট হচ্ছে। যে ফ্যাস ফ্যাস করে ওর এক চাচার শরীর খণ্ড বিখণ্ড করছিল, তার দাদা কিভাবে সেই লোকের হাতে নাজহাকে তুলে দিলেন। কিন্তু নাজহা বর্তমানে নিরুপায়, উত্তরও পাবে না। জীবনে বাপ চাচার কথার উপর কোনো কথা বলেনি, কিন্তু বিয়ের সময় মিনতি করে বলেছিল, আর যার সাথে বিয়ে দাও, তাও এই পরিবারে বিয়ে দিও না। ওর 15 জন চাচার মধ্যে কেউ তার কথা শোনেনি। সবাই বলেছেন 15 জন চাচা শুনে আবার অট্টহাসিতে ফেটে পড়বেন না। আসলে নাজহার দাদা আবার বেশ শৌখিন মানুষ, তাই তো বিয়ে করেছেন 4খানা। আল্লাহর হুকুম বলে বলে সন্তান এনেছেন 20-21 জনেরও বেশি। আগের আমলের মানুষ বলে কথা, এর মধ্যে কয়েকজন বেনালেই মারা গেছেন, কাউকে কোপানো হয়েছে, কাউকে আবার জীবন্ত কবর দেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, এখন বর্তমানে আসি। নাজহাকে বাসর ঘরে ফুলে সাজানো বিছানায় বসিয়ে দিয়ে গেছেন এই বাড়ির মহিলারা। কত কিছু হেন তেন আনছেন, বলে গেছেন নাজহার এসব এক কান দিয়ে ঢুকেছে, অন্য কান দিয়ে চলে গেছে। এসবে ওর ভ্রুক্ষেপ করেনি। সবাই ওকে লাল শাড়ি পরিয়ে লাল বউ বানিয়ে দিয়েছেন, কিন্তু নাজহা এসব খুলে ধবধবে সাদা সালোয়ার কামিজ পরে নিয়েছে। বউ হওয়ার শখ নেই ওর, তাও আবার নিজের চাচার খুনের জন্য বউ সাজার। নাজহার পুরো নাম নওরিন সিদ্দিয়া নাজহা। নাজহা কাপড় বদলিয়ে রুমের ব্যালকনিতে ধীরে ধীরে সে দাঁড়ায়। ব্যালকনিতে সাদা পাতলা পর্দা ফেলা, এই পর্দাগুলো আবার আলতো বাতাসে দুলছে। নাজহা অবাক নয়নে তাকে হালকা পায়ে ব্যালকনির রেলিংয়ের দিকে এগিয়ে নিচের দিকে তাকায়। নিচে তাকানোর সঙ্গে সঙ্গে একটা বিশ্রী গালি শুনতে পায়। রাজনীতির চেনসটা কোনো লাউরা, আর করতে আসিস রাজনীতির নামে সাউয়া হারাম মাকা। এত বিশ্রী কণ্ঠে শুনে নাজহার বুকের বুঝতে বাকি থাকে না এইটা তার বর তৌসির শিকদার। কারণ এমন বিশ্রী গালি ওর পক্ষেই সম্ভব। একবার কিসের ভাষণ দিতে গিয়ে তৌসির চিল্লাপাল্লা থামাতে মাইকে বলে উঠেছিল, এই খনকির পোলার মুখ বন্ধ কর, রাতে বোম দিয়ে সবগুলো উড়াই দেবো। আর এটি নাজহা ভালোভাবে শুনেছিল। ভাবা যায় কত বড় গালিবাজ। বক্তব্য দিতে গিয়েও গালি। নাজহা নিচে ভালোভাবে তাকিয়ে দেখে তৌসির একটা চেয়ারে বসে আছে, পরনে সাদা পাঞ্জাবি আর কালো সাদার চেকের লুঙ্গি হাতে, একটা লোহার বড় দা, আর ওর সামনে হাঁটু গেড়ে মাথা নিচু করে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে একটা যুবক। তৌসির কথাটি বলেই নিজের হাতে থাকা দা দিয়ে দাঁত কিরমির করে সেই যুবকের গর্দান ছেদ মারে, কিন্তু পুরো গর্দানটা লুটিয়ে পড়ে না, মাটিতে দা ভোতা হওয়ার অর্ধেক কেটে ঝুলে থাকে। এটা দেখে নাজহার হাত পা তিত্তির করে কাঁপতে শুরু করে, কিন্তু ভয় না পেয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এগুলো ও প্রথম দেখছে না, ওর চেয়ে মারাত্মক দৃশ্য দেখে বড় হয়েছে। যুবকটি মাটিতে লুটিয়ে চিৎকার করতে থাকে, ছটপট করতে থাকে। তৌসির সবকিছু সময় হাতের দাঁড় দিকে তাকিয়ে তা দূরে ছুঁড়ে মেরে আশেপাশে দাঁড়িয়ে থাকা পালোয়ানদের দিকে তাকিয়ে নাক মুখ কুচকে বলে, সাউয়ার দা দিয়ে একটা গর্দানও নামাইতে পারলাম না, এ বালছে সর এখান থেকে। এই বলে নিজের লুঙ্গির নিচের অংশ এক হাতে লুঙ্গির এক কোণ আর এক হাতে অন্য কোণ ধরে সামনের দিকে একটু তুলে কোমরে গুজতে গুজতে উঠে দাঁড়িয়ে
সেই যুবকের অর্ধমৃত দেহের কাছে যায়, তারপর ওর সামনে বসে নিজের দু হাতে দিয়ে মাথা চেপে ধরে, ওর ধর থেকে মাথা আলাদা করে দেয়, প্রাণকে মুক্তি দেয়। মাথা আলাদা করে দিয়ে উঠে দাঁড়িয়ে নিজের রক্তাক্ত ডান হাত আর বাম হাতের দিকে তাকিয়ে বলে, নে এই মাগির পোলারে নিয়ে গাংকে ভাসায় দে। রাজনীতির নামে সাওয়াগিরি করে, হালা জানোয়ার। এই অর্ডার দিয়েই তৌসির বাড়ির ভেতর চলে আসতে থাকে। তৌসিরকে বাড়ির ভেতরে আসতে দেখে নাঝা ভেতরে হাতুড়ি দিয়ে কংক্রিটের ভাঙন শুরু হয়, কারণ এখন এই লোক রুমে আসবে আর নাঝা ওর সামনাসামনি হতে চায় না, ভয় পায় ওকে। তৌসির রুমে এসে নিজের পুরো রুমকে এভাবে ফুলে সাজানো দেখে খানিকটা অবাক হয়। চারিদিকে ফুলের গন্ধে মৌ মৌ করছে। তৌসির নিজের পরনে থাকা সাদা পাঞ্জাবিটা খেলতে খেলতে রুমের মধ্যিখানে এসে দাঁড়ায়। দাঁড়িয়ে চারদিকে চোখ বোলাতে শুরু করে, নতুন বউ খুঁজছে আর কি। কিন্তু ওর বউ তো নেই এখানে। তৌসির পাঞ্জাবিটা বিছানায় ছুঁড়ে মারতে মারতে আপন মনেই বলে, কি রে, কই গেল তালুকদার মাইয়া ওইটি? তৌসির সন্দেহ নিয়ে বেলকনিতে এসে দাঁড়ায় আর তখনই কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পায়। নাঝা দাঁড়িয়ে আছে ওর দিকে তাকিয়ে, সাদা ধবধবে একটা থ্রি পিস পরা, ফর্সা চেহারা, সুন্দর মুখের গঠন, নাক মুখ চুরির মতো ধারালো। তবে এগুলো তৌসিরের কিছু যায় আসে না। বহু সুন্দরী নারীর শরীর কেনাবেচা করে অভ্যস্ত তৌসির, কিন্তু তৌসির খানিকটা আটকে যায়। আর কিসে? নাঝার চুলগুলো খোপা করা, তবে কিছু চুল বেরিয়ে আসছে। চুলগুলো একদম কালো নয়, বাদামি রঙের, তার ওপর আবার কোকড়ানো। এর মধ্যে নাঝার চোখের মণিগুলো সাধারণ নয়, বেশ অদ্ভুত। কেমন অদ্ভুত! ওর চোখের মণি গভীর সবুজাভ, মাঝখানে কিছুটা ধূসর নীলের ছোঁয়া আছে। মণির চারপাশে হালকা বাদামি রিং, আর এর মধ্যে চাঁদের আলো পড়ায় চোখের মধ্যে হালকা সোনালি আভা দেখা যাচ্ছে। মণির চারপাশে সাদা অংশ পরিষ্কার, চোখের পাপড়িগুলো লম্বা ও ঘন। তৌসির অনেক সুন্দরী দেখেছে বটে, তবে এমন সৌন্দর্য, চারপাশে আলাদা ভাই ভরা এই সৌন্দর্য প্রথম দেখলো, তার উপর আবার নিজের বউরূপেই। কিন্তু কথাটা হলো, ও যতই সুন্দর হোক, ও তো শত্রু বাড়ির মেয়ে। তৌসির ওকে চোখ দিয়ে উল্টে পাল্টে দেখতে থাকে। এটা দেখে নাঝা নিজের হাত কসলাতে থাকে। মনে মনে ঠিক করছে, তৌসির যদি কিছু করতে আসে তাহলে পাশে রাখা টেবিলের কাচের জগ আর গ্লাস দিয়ে তাকে মেরে ফেলবে। মানে নিজেকে সান্ত্বনা দিচ্ছে ওই আর কি। তৌসির নিজের লুঙ্গি নিজের অংশ একটু তুলে হাতে নিয়ে নাঝার দিকে এগিয়ে আসতে আসতে বলে, এই তুমি সত্যি তো সিদ্দিকের মাইয়া? তৌসিরের এই কথা শুনে নাঝা ভরকে যায়। কি প্রশ্ন এটি! নাঝা থতমত খেয়ে বলে, হ্যাঁ, কেন? কোনো সন্দেহ? তৌসির নাঝার দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকিয়ে বলে, হ্যাঁ, সন্দেহ তো বটে, কারণ তোমার বাপ তো কাইল্লা, তাহলে তুমি ধলা কেমনে? নাঝা তৌসিরের কথা শুনে তিক্ত সুরে বলে, আমার আব্বা কালো নয়, শ্যামলা। তৌসির ব্যাঙের মতো হাসি দিয়ে বলে, ওই শ্যামলার কাইল্লা হইল এক। নাঝার দিকে কিছুক্ষণ তাকিয়ে বুক ভরে শ্বাস ফেলে বলে, সবই দয়ালের খেলা, বুঝলা? নয়তো আমার মতো কাইল্লার কপালে তোমার মতো রূপঝরা রূপরানী ঝোলা বেশ ভাগ্যের ব্যাপার। নাঝা তৌসিরের দিকে এক পলক তাকিয়ে ফিসফিসিয়ে বলে, আপনি কালো হলে কালোরা তাহলে কি? আর একমতে ঠিকই আছে, আপনি কালো না হলেও আপনার অন্তরটা ঠিকই কালো। তৌসির নাঝার কথা শুনে ভ্রু কুঁচকে বলে, আমার অন্তর কালো, এটা তুমি কেমনে জানলো? কেন? একটু আগেই তো দেখলাম নিকৃষ্টভাবে খুন করতে। আপনার অন্তর ভালো হলে ওভাবে খুন করতেন আপনি? নাঝার কথা শুনে তৌসির হাসি দিয়ে বলে, এখনো বয়স অনেক ছোট তুমি, তাই সব যা দেখছো ভুলে যাও আর গিয়ে চুপচাপ ঘুমাইয়া পড়ো। নাঝা তৌসিরের কথায় থমকে যায়, বেশ লজ্জায় পড়ে যায়। ওকে এই কথা বলা মানে ওর বুঝকে অপমান করা এক প্রকার। নাঝা নিজের কালচে সবুজ চোখের অবুজ চাহনি নিয়ে তাকায়, আবার চোখ তুলে তৌসিরের দিকে। এই তাকানোটা খানিকটা থমকে যায় তৌসির। মনে মনে প্রশ্ন জাগে, তালুকদাররা ভিন্ন দেশি কাউরে আবার ওর বউ বানাইয়া দিল না তো? কারণ এই মেয়েটারে দেখতে ইংলিশ ইংলিশ লাগতাছে। তৌসির নাঝাকে আবারও প্রশ্ন করে, তুমি সত্যিই তো তালুকদার মাইয়া? নাঝা তৌসিরের কথায় বেশ বিরক্ত নিয়ে বলে, হ্যাঁ, কেন? একই প্রশ্ন বারবার কেন করছেন? তৌসির হালকা দাঁত চেপে বলে, তোমার বাপ চাচা সবগুলো তো গাদ্দারের ধরা, তাই মনে হইল নিজের সম্পদ না দিয়ে অন্য কারোর সম্পদ ঝুলাইলো না আবার তো আমার গলায়। নাঝা আর চুপ থাকতে পারে না। এইসব কথায় নাঝা বলতে না চাইলেও বলে ফেলে। আমার বাপ চাচাকে অসম্মান করে কথা বলবেন না একদম। নাঝার এই কথা শুনে তৌসির তাচ্ছিল্যের সুরে হেসে বলে ওঠে, তোমার বাপ চাচার সবগুলো খানকির ধরা, ওকে কোনো সম্মান নাই।
শাহুয়াগুলো সবগুলোই বেজ্জত। এমন বিশ্রী গালি শুনে নাঝার শরীরে রাগে চলতে শুরু করে। নাঝা দু হাত মুষ্টিবদ্ধ করে তৌসিরের পানে তাকিয়ে শক্ত সুরেই বলে। নিজের মুখে লাগাম টানুন। তৌসির নাঝার উপদেশ শুনে টিটকারি সুরে বলে। দুঃখিত, দুঃখিত, আমি ভেরি দুঃখিত। বাচ্চাদের সামনে গালাগালি করা আসলে উচিত না। নাঝা ভ্রুকুচকায়। তৌসিরের কথায় ভেরি সরি শুনেছে, কিন্তু ভেরি দুঃখিত এই প্রথম শুনলো। এর মধ্যে তৌসির ওকেই বাচ্চা বলল। নাঝা কাঠ গলায় বলে। আমার বয়স যথেষ্ট এবং আল্লাহর হুকুমে আমি যথেষ্ট বুঝদার। তৌসির নাঝার কথায় দীর্ঘশ্বাস ছেড়ে কিছুক্ষণ নাঝার দিকে তাকিয়ে থাকে, তারপর আফসোসের সুরে বলে। হালার পুতকো কাছে চাইলাম বউ, আর ওরা আমার গলায় ঝুলে দিল লেদা বাচ্চা। এই বলেই আসমানের দিকে তাকিয়ে দু হাত বুকের সামনে তুলে নাড়িয়ে নাঝার দিকে তাকিয়ে বলে। সবই দলের খেলা, বুঝলা তালুকদার মাইয়া। ইচ্ছে ছিল তোমার দাদার মতো বাচ্চা কাচ্চা দিয়ে বংশ ভরায় দেওয়ানের, কিন্তু তোমার যে বয়স আর বুঝ, এটা আমি এক বাচ্চার বাপও হইতে পারবো কিনা সন্দেহ আছে। নাঝা তৌসিরের কথায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই লোক কি বলছে এসব? নাঝা কিছু বলতে যাবে, তখনই তৌসির বলে ওঠে। যাও ঘুমাও গিয়া, বাসুটা এসব এখন এই মনে হইব না। এসব করলে তুমি বাঁচতা না। নাঝা তৌসিরের এই কথার জবাবটা টাস করে বলে ওঠে। নিজের মুখ সামনে নিন, নয়তো ঘা হয়ে যাবে কবে। এই বলে নাঝা রুমে চলে আসে। রুমে এসে এই কোথায় যাবে? এই রুমে বসার মতো একটা সোফাও নেই। নাঝা খুঁজে পায় না। এরা তো বড়লোক হয়ে এমন ছোট লোকই করে কেন? ঘরটা বেশ বড়সড়, তবে এখানে জাঁকজমক কিছু নেই। একখানা নরম তোষকে মোড়ানো বড় বিছানা, একটা কাঠের আলমারি, একটা ওয়ার্ড্রপ, তার পাশে ছোট্ট বুকশেলফ, আর ব্যালকনির দরজা সাইডে দেয়ালে জানালার সামনে একটা চেয়ার টেবিল। নাঝা এখন খুঁজে পায় না ও কোথায় ঘুমাবে। তৌসির পেছন থেকে এসে বলে ওঠে। আমার লগে এক বিছানা চাইলে ঘুমাইতে পারো, না চাইলে ওই টেবিলের কোনায় পাটি রাখা আছে, ওইটা বিছিয়ে নিচে ঘুমাও। নাঝা তৌসিরের কথা শুনে আর ওর দিকে তাকায় না, ধীরে ধীরে পাটি নিয়ে মেঝেতে বিছিয়ে নেয়। মেঝের ওপরেও কোনো কাপড়ের কার্পেট বিছানো নেই, স্রেফ টাইলস করা। নাঝা এসবে অভ্যস্ত নয় বটে, তারপরও পাটি বিছিয়ে বিছানার দিকে তাকায়। সেখানে রাখা আছে কাঁথা, তাই উঠে গিয়ে কাঁথা আর বালিশ নিয়ে মেঝেতেই জায়গা করে নেয়। তৌসির লাইট নিভিয়ে বিছানায় উঠতে উঠতে বলে। রাইতে ঘুম ভাঙলে বিছানার দিকে আবার তাকিয়েও টাকেও না, লঙ্গির নিচে কিছু পরি টরি না, লঙ্গি আবার কান্দে উঠে যেতে পারে। নাঝা তৌসিরের কথায় কোনো উত্তর দেয় না, চুপচাপ বালিশে মাথা রাখে। একা ঘরে এক কুমিরের সাথে ঘুমাচ্ছে। ঘুম কি আসবে? না, আসবে না। ভেতরটা খচখচ করছে তো করছে, আর খচখচ করার একটাই কারণ, তা হলো নিজের বাপ চাচার স্বার্থপরর কথা। তারা কিভাবে ওর জীবনটা এভাবে শেষ করে দিতে পারলেন? একটুও কি দয়া মায়া নেই? নাঝা ভেবেছিল অন্তত ওর মাস্টার চাচু, লাল চাচু আর ছোট চাচু বুঝবেন, কিন্তু ওনারাও বুঝলেন না। মাস্টার বলতে স্কুলের মাস্টার না, উনি ইংলিশে মাস্টার্স দিচ্ছেন, সেই সুবাদে ওনাকে মাস্টার চাচ্চু ডাকে। আর লাল চাচ্চু বলতে তিনি রেগে গেলেই লাল হয়ে যান, সুন্দর বেশি, তাই লাল চাচ্চু ডাকা। নাঝার ভেতর ধরফর ধরফর করছে। তৌসিরের মুখের ভাষা খুব খারাপ, শুধু তৌসিরের নয়, তাদের বাড়ির সবারই এমন, শুনেছে নাঝা। নাঝা খুঁজে পায় না এই প্রশ্নের উত্তর। এই বাড়ির মানুষগুলো এত খারাপ হয়েও এমপি, মন্ত্রী, মেয়র হয় কিভাবে? তাও এক পরিবার থেকে। নাঝার স্বপ্ন ছিল ইন্টার দিয়ে আইএলটিএস করে ইংল্যান্ড গিয়ে ভার্সিটিতে পড়তে। ইংল্যান্ড যাওয়ার অনেক ইচ্ছে ওর, কারণ ওখানে গেলেও ও নিজের জন্মদাত্রী মাকে দেখতে পাবে এক নজর। আসলেও ওর বাবা মা আলাদা থাকে। ওর বাবা নিজের খালাতো বোনকে বিয়ে করেছিলেন, যিনি ব্রিটিশ। নাঝার নানা ব্রিটিশ আর নানু বাংলাদেশি। নাঝার বাবা দেশে থাকতে চান, আর নাঝার মা নিজের দেশে যেতে চাইতেন বারবার। তাই এক সময় না চাওয়ার সমাপ্তি বিচ্ছেদে গিয়ে ঠেকে। নাঝার যমজ ভাই নাঝাকে নিয়ে চলে যান। নাঝার না নেওয়া ইংল্যান্ড, আর নাঝা থেকে যায় বাংলাদেশে। ছোট ছিল তখন, বোঝেনি অত কিছু। ফুপি দাদি জানরা যা বুঝিয়েছে সেই বুঝেই থেকে গেছে, তবে থেকে যাওয়াতে ওর কোনো অবহেলা হয়নি। ওর বাপ চাচারা পুতুলের মতো যত্ন করে বড় করেছেন ওকে। বাবার চোখের মনি ছিল, তবে সেই মনি কেউ এক সাপের হাতে তুলে দিয়েছেন। নাঝার চাচিরা মায়ের অভাব বুঝতে দেননি ওকে, সবসময় আগলে বড় করেছেন। নাঝা বছরে হয়তো দুদিনও নিজের চুল নিজে আশ্রায়নি। ওর চুলগুলো বেশ সুন্দর, আলাদা, সেজন্য ওর বড় মা এই চুলের যত্ন অসম্ভব রকম নেন। পরিবারের মধ্যে সবচেয়ে সুন্দর কন্যা সন্তান, তাই ওকে সবাই আলাদাই যত্ন করতেন।
কিন্তু কি হলো, এত ভালোবাসা দিয়ে দিন শেষে এক দানবের হাতেই তো তুলে দিলেন। ঝাড় যদি তাকাত থাকতো তাহলে ওর আব্বার চোখের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করত। আব্বা নিজের যত্নে গড়া ফুলকে এভাবে ঝরিয়ে দিতে একটু কষ্ট হয়নি আপনার? কিন্তু আফসোস, এই প্রশ্নটা স্বপ্নেও করা সম্ভব কিনা তাতেও নাঝার সন্দেহ আছে। নাঝা এমন 7-5 ভাবতে ভাবতে চোখ লাগায়। কিছু সময় পর রাত এখন 2টোর কাছাকাছি। তৌসির ওয়াশরুমে যাবে, ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে উঠে বসে বিছানা থেকে, লুঙ্গি ঠিক করে নামতে নামতে ফিসফিসিয়ে বলে, সবার এক যন্ত্রণা লাইকা ঘুমাতেও পারি না। এই বলেই উঠে ওয়াশরুমের দিকে যাবে, তখনই নরম কিছু একটার ওপর পা পড়ে। তৌসিরের সাথে সাথে মরমর করে ওঠে একটা শব্দ, একই সাথে নাঝা চিৎকার করে ওঠে। তৌসির নাঝার টাকনুর ওপর অজান্তেই পা রেখে দিয়েছিল। ঘুমের তালে ভুলে গিয়েছিল যে ওর রুমে এখন নাঝা আছে, তাও মেঝেতে শুয়ে। নাঝা চিৎকার করে উঠে বসে, ঘুমের মধ্যে পায়ে ব্যথা পেয়ে নাঝা থতমত খেয়ে ওঠে আর চটপট পাওয়ার চিৎকার করে ওঠে। তৌসির ছিটকে সরে গিয়ে জিভে কামড় দিয়ে বলে, হায় রে, ডাকাতি করে ফেলছি রে, তালুকদারের মাইয়ের ঠ্যাং মনে হয় শেষ রে। এই বলেই তাড়াতাড়ি গিয়ে রুমের লাইট অন করে তাড়াতাড়ি নাঝার কাছে এসে বসে। নাঝা আর চিৎকার করে না। হুঁশে থাকলে এমন সামান্য ব্যথায় চিৎকার করতো না, কিন্তু ঘুমের মধ্যে ছিল তাই করেছে। অল্প ব্যথায় ন্যাকামি করার মেয়ে সিদ্দিয়া নয় বটে। নাঝা নিজের পায়ের দিকে তাকিয়ে নাক মুখ কুচকে ব্যথা সহ্য করে নেয়, তবে মনে মনে ভেবেই নেয়, এই লোক বিয়ের দিন রাতে ল্যাংড়া করে দিয়েছে, না জানি এই জীবন না কবে নিয়ে নেবে আবার। তৌসির এক ঝলক নাঝার পায়ের দিকে তাকিয়ে তাড়াতাড়ি ওয়ার্ড্রপের ওপর থেকে বাম নিয়ে এসে নাঝার সামনে বসে। হাত বাড়িয়ে নাঝার পায়ে হাত দিতে যায়, কিন্তু নাঝা পা সরিয়ে নিয়ে বলে, থাক থাক থাক, আমি লাগিয়ে নিচ্ছি। নাঝাকে থাক থাক করতে দেখে তৌসির বিঘ্ন স্বরেই বলে, তোমার পা সালামি নেওয়ার লেগে ধরছি না, তাই থাক থাক মারাইও না। নাঝা কথা কানে শুনে খানিকটা রেগেই তৌসিরের হাত থেকে চিলের মতো টান দিয়ে বামটা নিয়ে বলে। এই বলে নাঝা বামের মুখ খোলে, অল্প একটু নিজের বা পায়ের টাকনুতে লাগিয়ে দেয়। তৌসিরের এটা মোটেই সহ্য হয় না। তৌসির হাত বাড়িয়ে নাঝার পায়ে বার কয়েক হাত বুলিয়ে নাঝার গোড়ালি ধরে শক্ত করে টান দিয়ে ধরে। এতে পা যদি মুচড়ে যায় তবে ঠিক হয়ে যাবে। একে তো পায়ে পেয়েছে ব্যথা পায়ে, এর মধ্যে তৌসির এভাবে টেনে ধরেছে, তার উপর তৌসিরকে স্পর্শ করেছে। নাঝা দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সহ্য করে নিয়ে তৌসিরের হাত থেকে ঝাড়ি মেরে নিজের পা সরিয়ে নিতে নিতে বলে, আর কখন আমার স্পর্শ করবে না, এটাই প্রথম, তাই কিছু বললাম না। তৌসির এটা শুনে ঠোঁট এলিয়ে তাচ্ছিল্য করেই বলে, ভাগ্য ভালো বেরি তোর যে তৌসির শেখদার তোর পাঁচ হইছে। আর অত ফ্যাত করিস না, আমি তোর জামাই, ছুইলে খারাপ কিছু হইতো না। এই বলেই তৌসির উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে চলে যায় আর নাঝা স্তব্ধ হয়ে বসে থাকে। তৌসির ওয়াশরুম থেকে এসে দেখে নাঝা একইভাবে বসে আছে। নাঝাকে বসে থাকতে দেখে তৌসির ওর দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকিয়ে বিছানায় উঠে বলে, কি হইল, ঘুমাও না কেন? নাঝা এর কোনো উত্তর দেয় না, চুপচাপ বসে রয়। তৌসির এটা দেখে চিত হয়ে শুতে শুতে বলে, সবসময় শুনতাম বিয়ের দিন রাইতে বউরা লাল শাড়ি পরে, কিন্তু তুমি কাফনের কাপড়ের মতো সাদা কাপড় কেন পরছো? নাঝা এটা শুনে দাঁতে দাঁত চেপে বলে, কারণ আমায় দাফন করা হয়েছে, তাই কাফন পরেছি। তৌসির নাঝার এই ঝাঁজ ধরা কথা শুনে বলে, যা আমার লোকে দেখায় না, পরে কবে মায়েরা টেরা ফেলমো আর বউ মাইরা ফেলার কলিং কিনে বই না সামো। নাঝা তৌসিরের কথায় কোনো উত্তর দেয় না, নিঃশব্দে ধীরে ধীরে উঠে যায়। তৌসিরও টাকনু যে ভাঙেনি এটাই অনেক। নাঝা উঠে যায়, উদ্দেশ্য তাহাজ্জুদ পড়া। ও সবসময় ফজরের 1 ঘন্টা আগে উঠে তাহাজ্জুদ পড়ে। ফজর পড়ে তেলাওয়াত করে ইশরাকের নামাজ পড়ে একেবারে জায়নামাজ থেকে ওঠে। নাঝা নিজের ব্যাগ খোলে, মিসওয়াক নিয়ে ওয়াশরুমে চলে যায়। অজু করে বেরিয়ে আসে। নাঝা ভালো করেই জানে এখানে জায়নামাজ পাবে না, কারণ ও যে মাটিতে ঘুমিয়েছে সেটাই নামাজের। তাই চুপচাপ ব্যাগ থেকে নামাজের হিজাব বের করে পাটিতে বসে কাঁথা সরিয়ে নামাজে বসে। তখনই মনে হয় একটা গুরুত্বপূর্ণ কথা, ইশরাকের নামাজের সময় কিভাবে দেখবে তা, কারণ এক এক দিন এক এক সময় থাকে আর নাঝা সূর্য দেখে বোঝে না ওয়াক্ত। তাই ফোনে নামাজের সময়সূচি নামক একটা অ্যাপে সময় দেখে নেয়, কিন্তু এখন তো মোবাইল নেই। নাঝা ধীরে ধীরে উঠে বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে তৌসিরের দিকে তাকিয়ে বলে, এরে হুন্ডানি। তৌসির নাঝার ডাক শুনে চোখ না খুলেই বলে, জি হুনরাম। নাঝা ইতস্তত বোধ নিয়ে বলে, আপনার ফোনটা দিবেন, আমি টাইম দেখবো নামাজে।
তৌসির এটা শুনে চোখ খুলে বালিশের পাশ থেকে একটা ফোন বের করে দেয়। নাজহা ফোন দেখে আঁতকে ওঠে। ফোনের যে করুণ অবস্থা এটা দেখেই নাজহার কান্না চলে আসার উপক্রম। স্যামসাং গ্যালাক্সি S8 ফোন, সেই 2017 সালের মডেলের ফোন। এর মধ্যে টাচ ফাটা, ভয়াবহভাবে ফাটা ছেঁড়া। মনে হচ্ছে কেউ নিজের যত ক্ষোভ আছে সব ঢেলে দিয়েছে এই ফোনে। এই ফোন কিভাবে তৌসির ইউজ করে নাজহা খুঁজে পায় না। নাজহা বিস্ময়ে ফোনের দিকে তাকিয়ে থাকতেই তৌসির বলে, কি হইলো নাও? নাজহা ফোনটি হাতে নিয়ে আমতা আমতা করে বলে। এই ফোনে কি প্লে স্টোর আছে? তৌসির নাজহার প্রশ্নে চোখ মুখ কুচকে বলে। ওইটা আবার কোন বাল? এটা শুনেই নাজহার মেজাজ তিক্ত হয়ে যায়। লোকটা এমনি কেন সবসময় গালি দেয়। নাজহা তৌসিরের ফোন তৌসিরের পাঁজরের ওপর রেখে বলে, থাক, লাগবে না আমার। এই বলেই নাজহা এসে দাঁড়ায়। তৌসির নাজহার এমন অদ্ভুত আচরণ দেখে মোবাইলটা পাশে রাখতে রাখতে বলে, কি এক অদ্ভুত চিজ জুটাইলে দয়াল তুমি আমার কপালে। এই বলে বা পাশে কাত হয়ে শুয়ে পড়ে। তবে কিছুক্ষণ পর পর চোখ আপনা আপনি খোলে, নাজহার দিকে চলে যায়। এতে বেশ বিরক্ত হয় তৌসির। নিজের চোখের ওপর মন শোধায়। তালুকদারের মাইয়া কালা জাদু টাদু করলো না তো আবার? তালুকদাররা পড়েছেন আজ অনেক বড় বিপদে। যদিও এই বিপদের সূচনাদাতা ওনারাই। আসলে নাজহার বড় দাদির 4 নম্বর ছেলে, মানে নাজহার 4 নম্বর চাচার বড় ছেলে ইকরাবের পছন্দ নাজহাকে। নাজহার যখন বয়স 11 তখনইও নাজহাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে ওঠে পরিবার। অবস্থা বেগতিক দেখে ইকরাবকে সবাই বুঝিয়ে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেন পড়াশোনার জন্য। ওর নানা বাড়ির মানুষও আছেন ওখানে সেই সুবাদে। তবে কথা দেন নাজহা ইন্টার শেষ করলেই ওর সঙ্গে ওকে বিয়ে দিয়ে দেবেন। আজ আগস্টের 2 তারিখ। ওর চাচা নোমান আর সাফা বিয়ে এবং নাজহা তৌসিরের বিয়ে 1 তারিখে হয়েছে। কিন্তু ও জানতো শুধু চাচার বিয়ে, তাই সারপ্রাইজ দিতে সবাইকে না জানিয়ে বিয়ের দিন আসতে চেয়েছিল। কিন্তু কিছু ইস্যুর জন্য বিয়ের পর দিন আসে। ওকে হঠাৎ দেখে তালুকদার বাড়ির সবার অবস্থা যায়, কারণ ও নাজহার জন্য পাগল। ওর মরণ হয়ে যাবে সত্যটা জানলে, কিন্তু সত্যটা চাপানো সম্ভব না। ইকরাবকে বলে দেওয়া হয় সত্যটা। ওর মাস্টার চাচ্চু নাদির এই কথা ওকে বলেন, কারণ আর কারো মুখ দিয়ে আসছিল না এই ভয়াবহ বাণী। উনি সাহস নিয়েই বলেন। সেই মুহূর্তে ইকরাবের কর্ণপাত হয়। সেই সময় ইকরাব কিছু মুহূর্ত সবার দিকে একদৃষ্টিতে চোখ বড় বড় করে স্থবির চোখে তাকিয়ে রয়, আর তারপরই জোরে শ্বাস টানে ফ্লোরে লুটিয়ে পড়ে জ্ঞানশূন্য হয়ে। ওর মন এই ভার আর সহ্য করতে পারেনি, তাই এভাবে লুটিয়ে পড়েছে। দম বন্ধ হয়ে আসছিল, সব মিথ্যা মনে হচ্ছিল। বর্তমানে তালুকদাররা নিজেদের বাড়ির ওপরের করিডোরের সোফায় ওকে নিয়ে শুয়েছেন। ওর জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফিরতে ইকরাব লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে চারদিকে তাকিয়ে নাজহাকে খুঁজতে খুঁজতে বলে, আমার ফুল কোথায়? আমার ফুলকে তোমরা কি করলে? ওকে আমার সামনে আনো, ওকে আমার দেখতে খুব ইচ্ছে হচ্ছে। অনেক বছর ওর চাঁদ মুখখানা পরখ করি না। এটা শুনে নাজহার বাবা সিদ্দিক তালুকদার এগিয়ে এসে বলেন, বাবারে, ওর বিয়ে হয়ে গেছে। এটা শুনে ঠিকই ইকরাব কিন্তু বিশ্বাস করে না একটু। তার ছেলের হাসি দিয়ে বলে, কেন মজা করছেন চাচা? আপনার মেয়ে তো আমার স্ত্রী হবে, ওর অন্য কারোর সাথে বিয়ে কেন হবে? ওর মোল্লা চাচ্চু নাহিদ সাহেব এসে এগিয়ে বলেন, ইকরাব, এটাই সত্য। সাহেবকে বিয়ে করানোর জন্য এমনটা করতে হয়েছে। মেয়ের বদলে মেয়ে দিতে হয়েছে। এর মধ্যে সামনে নির্বাচন। ইকরাব এটা শুনে স্তব্ধ চোখে সবার দিকে তাকিয়ে রয়। ওর ফুল আর ওর নেই। মন বারবার শোধায়, ওহে আমার অন্তরের ফুল, আজ কারো ঘর ফুল হয়ে গেছে, তুমি শূন্য, আজ তুমি শূন্য। ইকরাব পেছনে ঘুরে চিৎকার করে বলে, আমার অন্তরের ফুল যখন অন্য কারো ঘর ফুল হয়ে গেল, তাহলে আমি বেঁচে থেকে কি করব? এই বলে ইকরাব করিডোরের রেলিং এর দিকে ছুটে যায়, উদ্দেশ্য লাফ দেওয়া। কিন্তু এর আগেই ওকে ওর চাচা ধরে পিছন নিয়ে আসেন। ওরা ওকে বোঝান, এমন করিস না, এটাই নিয়তি। ইকরাব সবার থেকে নিজেকে ছাড়িয়ে মাটিতে 2 হাঁটু গেড়ে বসে পড়ে। কিছু সময় স্তব্ধ হয়ে বসে আবারও মাটিতে লুটিয়ে মাছের মতো ছটফট করতে শুরু করে। একটা পাখির গায়ে তীর বিঁধলে যেমন সে মাটিতে পড়ে ছটফট করে, ইকরাব নিজের সব বিশ্বাস হারিয়ে এভাবেই ছটফট করতে করতে চিৎকার করে বলে, তোমরা আমার নিঃস্ব করে দিলে, তোমরা আমার সবটুকু শেষ করে দিলে, তোমরা আমার সবটুকু বিশ্বাস ভেঙে দিলে, আমায় মৃত লাশ বানিয়ে দিলে। কি করে তোমরা এমনটা করতে পারলে? আমার ফুলকে তোমরা তোমরা এই বলেই ইকরাব চিৎকার করে কেঁদে ওঠে। পুরুষরা বুঝি আবার কাঁদে? হ্যাঁ কাঁদে। এই যে কাঁদছে ইকরাব,
নিজের সবটুকু ভরসা হারিয়ে কাছে কাছে ওর কিশোর বয়সের আবেগ আর যুবক বয়সের ভালোবাসা আজ অন্য কারো। ওর সবটুকু শেষ হয়ে গেছে, সব দম বন্ধ হয়ে আসছে। বর্তমানে প্রতিটি শ্বাস প্রশ্বাস বিষের মতো তীব্র যন্ত্রণার লাগছে। ইকরাব ওর আব্বার দিকে তাকিয়ে বলে, আব্বা, ওর বিয়ের জন্য লাল শাড়ি যখন কিনলে তখন তোমার আমার জন্য কাপড়ের কাপড় কেন কিনলে না? তোমরা মানুষ নও, তোমরা সবাই রক্তচোষক। তোমরা আমার সব শেষ করে দিয়েছো। ইকরাব চিৎকার করে বুক ফাটিয়ে বলে, ওকে এই মুহূর্তে এনে দাও, নয়তো আমায় জীবন্ত দাফন করে দাও। তো সবাই স্তব্ধ হয়ে ওর এমন ছটফটানি দেখছেন। ইকরাব চিৎকার করে কেঁদে বলে, আমার অন্তরের ফুলকে কি করে তোমরা অন্যের ঘরে ফুল বাড়িয়ে দিলে? তোমরা এতটা নিকৃষ্ট কিভাবে হতে পারো? তোমরাই তো কথা দিয়েছিলে যে আমার ফুল শুধু আমার, তাহলে আজ অন্য কারো কি করে হয়? আমি ওকে প্রচণ্ড ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি। আমার পক্ষে ওকে ছাড়া থাকা সম্ভব নয়। ইকরাব পাগলের মতো বলে, ওর বিয়ে হয়েছে তো কি হয়েছে, তালাক দিয়ে নিয়ে আসো, তারপরে ওকে আমার করে দাও। আমি শুধু আমার ফুলকে চাই, শুধু ওকে চাই। এই বলেই ইকরাম হাঁপাতে থাকে, হাঁচি দিতে থাকে, সাথে সাথে ওর নাক দিয়ে গলগল করে রক্ত ঝরতে শুরু করে। রক্তচাপ বেড়ে যাওয়ায় অতিরিক্ত আবেগ, কান্না বা মানসিক চাপের কারণে হঠাৎ করে রক্তচাপ বেড়ে গেলে নাকের ভেতরের রক্তনালীগুলো ফেটে রক্ত বের হয়। আর এমনই ইকরাবের সাথেও হলো। ইকরাবের বাবা নাহিদ সাহেবকে বলে এটা দেখে। নাইট, যা তাড়াতাড়ি ঘুমের ইঞ্জেকশন লইয়া আয়। নাহিদ তাড়াতাড়ি নিজের রুমের দিকে যান। ইকরাব এটা শুনে তার ছিলের হাসি দিয়ে বলে, আব্বা, আমার চিরতরে ঘুম পাড়িয়ে ফেলো, আমি আর বেঁচে থেকে কি করব? ইকরাবের বাবা ইকবাল সাহেব ওকে কিছু বলতে যাবেন, তখন আরও রক্ত গড়িয়ে পড়ে। ইকরাব ঢোক গিলে বলে, আব্বা, হয়তো আমার বুকে আমার ফুলকে এনে দাও, নয়তো আমায় কাফুরে মোড়াও। নাহিদ চাচা ইঞ্জেকশন নিয়ে আসেন আর সাথে সাথে ৩-৪ জন ইকরাবকে চেপে ধরে ইঞ্জেকশন দিয়ে দেন। ইকরাবের মাথা তিত্তির করে ভারী হয়ে আসতে থাকে। ইকরাবের দৃষ্টি ঘোলাটে হয়ে আসে। ইকরাব ঘোলাটে নয়নে সবার দিকে তাকিয়ে বলে, এই ঘুম আর না ভাঙুক, এই ঘুমে চিরন্তন হয়ে রোক। দৃষ্টি লেগে আসবে তখন আবারও বলে ওঠে, যে ফুল আমার হয়নি সে ফুল আর কারো না হোক। এই বলে ইকরাব বুক চেপে ধরে। বুকে প্রচুর ব্যথা করছে। বুক খাবলে ধরে ইকরাব চোখ বুঝে নিদ্রায় ডুবে দেয়। ওর এতটা বছরের ভালোবাসা আজ বৃথা। নাজহা দাঁড়িয়ে আছে ড্রেসিং টেবিলের সামনে। এই ড্রেসিং টেবিলটা একটু আগে ওর দাদা শ্বশুর এনে দিয়েছেন কয়েকজনকে দিয়ে, যাতে ওর অসুবিধা না হয়। এখন বেলা 12টা বাজে। নাজহা গোসল করে নিয়েছে। ওকে তড়িঘড়ি করে গোসল করানো হয়েছে। একটু পর ওর বাড়ি থেকে টিফিন নিয়ে আসবেন বাপ চাচারা। আর এখন এই বাড়ি থেকে তাদের বাড়ি নিয়ে গিয়েছেন। নাজহা একটা সাদা গোল্ড ড্রেস আর কালো সালোয়ার পরেছে, ভিজে চুল তাই খোলাই রেখেছে। নাজহাকে চুড়ি পরার জন্য বলা হয়েছে। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নাজহা আপন মনে আস্তে আস্তে চুড়িগুলো হাতে পড়ছে। এদিকে তৌসিরও রুমে রেডি হচ্ছে। তৌসির পরেছে সাদা লুঙ্গি। এমনিতে তো চেকের পরে, কিন্তু সাদা বেশিই পরে। সাদা পাঞ্জাবি আর পাঞ্জাবির ওপর কালো মুজিব কোট, পায়ে লেদারের জুতো। এই জুতো আবার ডার্বি জুতো। এই জুতোখানা তৌসিরকে ওর মেজো চাচা গিফট দিয়েছিলেন। গত সপ্তাহে ইংল্যান্ড থেকে আসার সময় নিয়ে এসেছেন, কারণ ইংল্যান্ডে এই জুতো সেরা। ক্লাসিক ও হ্যান্ডক্রাফটেড পাওয়া যায়। এর মধ্যে 100 বছরের পুরনো গুড হোয়াইট ওয়ালেডের লেদার জুতো, হাতে তৈরি। দাম 800 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় আনুমানিক 88,000 হবে। তৌসির নিজের কোট ঠিক করতে করতে আয়নার দিকে তাকায় এক নজর। তাকিয়ে কিছু সময় তাকিয়েই রয়। নাজহা নিজের চুল মতো চুড়ি পরছে। তৌসির নাজহার বাদামি কোমরের নিচ অব্দি চুল দেখে অপলক নয়নে সেই চুলের পানে তাকিয়ে রয়। বেশ আকর্ষণীয় বটে এই কেশ তরঙ্গগুলো, ঢেউ খেলানো চুলগুলো বেশ সুন্দর সুন্দর লাগছে তৌসিরের চোখে। নাজহার পরনে কোল্ড ড্রেস, ওর খোলা ঢেউ খেলানো বাদামি চুলগুলো তৌসিরের চোখ বারবারই আটকে নেয়। তৌসির মনে মনে বলে ওঠে, সিদ্দিক তাহলে তোর কোনো বাল পারুক আর না পারুক, এক চিজ জন্ম দিছে মারাত্মক মায়েরে। নাজহা চুড়িগুলো হাতে পড়ছে আর মনে মনে বলছে, কতটা দুর্ভাগ্য আমার, আজ আপনার নামে চুরি পরা হাত ধোয় এক দানবের নামে পড়তে হচ্ছে। আপনার আর আমার পাওয়া হলো না মশাই। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় শুধু আমার চোখ আপনাকেই খুঁজছিল। এতটা পাষাণ কেন আপনি? কেন আমার নজরের বাইরে চলে গেলেন? শেষবারের মতো আমায় দেখা দিলে কি এমন ক্ষতি হতো আপনার? কেন দেখা দিবেন আপনি? পারবেন তো?
অন্য কারো হতে আমায় দেখতে, তাই বোধহয় সরে গিয়েছিলেন, তাই না? নাঝাকে বিড়বিড় করতে দেখে তৌসির কিছুটা এগিয়ে এসে বলে। কি হলো তালুকদার মাইয়া, কি বিড়বিড়াও? নাঝা দীর্ঘশ্বাস ফেলে মুখ তুলে আয়নায় তাকায়। কিছু মুহূর্ত তাকিয়ে থাকে। লোকটাকে বেশ সুন্দরী লাগে। জিম করা বডি, নেতা নেতা একখানা ভাব, অবশ্য নেতাই তো। ধুতি স্টাইলের মতো লুঙ্গি পরা, পরনে সাদা পাঞ্জাবি, তার ওপর গুছিয়ে পরা কালো মুজিব কোট, যেটাকে অনেকে নেহেরু কোটও বলেন। মুখে দাড়ি অল্প, এই অল্প দাড়ি বলে দিচ্ছে এ হয়তো কিছুদিন আগেই মুখ শেভ করা হয়েছে। চুলগুলো আলতো, এলোমেলো, ফর্সা, সুন্দর। মুখের গঠনও বড্ড সুন্দর, কিন্তু এইসবই সৌন্দর্য পানসে নাঝার চোখে, কারণ ওর চোখ যে এক শ্যাম পুরুষের স্নিগ্ধতায় বিভোর। নাঝা নিজের মনে মনেই শোধায়। পৃথিবীর সব পুরুষের সৌন্দর্য তুচ্ছ, আমার ভালো লাগা মহাশয়ের নীড়ে। নাঝা কিছু সময় ধ্যানে থেকে মাথা নাড়িয়ে না বোধকভাবে বলে। না, কিছু না। তৌসির নাঝার দিকে আয়নায় আর চোখে তাকিয়ে বলে। তোমার আবার কোনো লাংটাং ছিল না তো বিয়ের আগে? তার বিরহে মরতাছ না তো আবার? লাং শব্দটা শুনে নাঝার মেজাজ তুঙ্গে উঠে যায়। তিক্ত সুরে পেছনে ঘুরে তৌসিরের পানে কটমট করে তাকিয়ে বলে। চরিত্রহীনের তকমা দিবেন না। তৌসির নাঝাকে রেগে যেতে দেখে বলে। ও আমার সাউয়া, রেগে যাও কেন? ভালো কথাই তো শিখাইলাম। নাঝা তৌসিরের কথায় দ্বিগুণ রেগে গিয়ে বলে। নিজের মুখের ভাষাটা ঠিক করুন। দুঃখিত, মুখের ভাষা ঠিক করা সম্ভব নয়। নাঝা এটা শুনে কিছু বলে না, চুপচাপ পাশ কাটিয়ে চলে যেতে নাই, কারণ তৌসিরের সামনে দাঁড়ালে রাগে গা জ্বলবে। নাঝা যেতে নাই। তৌসির তখন বলে ওঠে। শোনো তালুকদার মাইয়া, এমন সাপের মতো ফ্যাত কইরো না, পরে সাপের মতো পাড়া দিয়া ময়রা ফেলবো। নাঝা এটা শুনে তৌসিরের দিকে তাকিয়ে বলে। রাতে তো মেরেই ফেলেছিলেন। মায়রা ফেলার ইচ্ছা থাকলে পায়ে না দিয়া গলায় পাড়াটা বসাইতাম। নাঝা এই বাণী শুনে উত্তর দেয়। তো বসাইলেন না কেন? তৌসির হেসে বলে। তোমার মায়রা ফেললে আমি বউ পামু কই? এমনি সাত কপালে দৌড়ে তোমার মতো সান মুখী পাইছি। নাঝা আর কোনো উত্তর দেয় না, চুপচাপ বিছানায় বসে পড়ে। ভেতরটা কুড়ে কুড়ে ক্ষয় হয়ে যাচ্ছে এই কষ্টে, নিজের পেয়েও না পাওয়া তীব্র যন্ত্রণা। কিছু মুহূর্ত পর তৌসিরের ছোট চাচা নাজেম আর ছোট মামা মিনহাজ বসে আছেন শিকদার মহলের ছাদের এক কোণে সোফায়। নাজেম চাচা মদ গিলছেন এক হাতে, অন্য হাতে সিগারেট টানছেন। ওনার মুখোমুখি সোফায় তৌসির বসে আছে, আর পাশেরটায় মিনহাজ মামা বসে আছে। মিনহাজ মামা একটা সিগারেট তৌসির দিকে এগিয়ে দিয়ে বলে। নে, টান দে। তৌসির সিগারেট হাতে নিয়ে অন্যদিকে ছুঁড়ে মারে আর নাক মুখ কুচকে বলে। দূর, তুমি তো জানো এসব বাল চাল ছাইপাশ আমি গিলি না। এগুলো গিললে বুকে জ্বালা ধরে যায়, পরে কিছু মুখে নিতে পারি না। নাজিম চাচা ওর কথা শুনে হেসে বলেন। নেশা ব্যবসা করিস আর নেশা করিস না, তাইলে আসল নেশার স্বাদ পাইবি কেমনে? মিনহাজ মামা বলে ওঠেন। আমি খুঁজা পাই না ও তীব্র রে, ও নেশার স্বাদ কেন নেয় না? তৌসির বিরক্তি নিয়ে বলে। দূর, এসব খাইলে মাথাটাতে ঠিক থাকে না। তোমরাই গেলো, আমি এগুলোর মধ্যে নাই। নাজিম চাচা বলে ওঠেন। আচ্ছা বাদ দে এগুলা, আগে কো বউ পছন্দ হয়েছে? তৌসির ওনার কথাই উত্তর দেয়। হ্যাঁ চাচা, বউ তো মারাত্মক পছন্দ হয়েছে, কিন্তু সংসার করবার যোগ্য হয়েছে না। মিনহাজ মামা ওর কথায় ভ্রু কুচকে বলেন। কেন যোগ্য না কেন? তৌসির বিরক্ত সুরে বলেন। আরে সংসার কেমনে করব? ওর বয়স আর আমার বয়স দেখছো, কত ছোট। এই জীবনে সংসার হইতো না। আচ্ছা ওগুলো বাদ, তোমরা কও তোমরা বিয়া কবে করবা? আমি তো কাম সাইরা নিলাম। মিনহাজ মামা ঠাস করে টি টেবিলের ওপর হাতে থাকা গ্লাস রাখেন। চোখ মুখ লাল হয়ে গেছে ওনার। অতিরিক্ত সুন্দর বিধায় একটু খেলেই এমন লাল নীল হয়ে যান মামা। মিনহাজ মামা আবার মারাত্মক সুন্দর, তবে আজ পর্যন্ত কোনো রমণী উনি পটাতে পারেননি। উনি ব্যর্থ ওনার অভ্যাসেই। মেয়েদের সাথে কথা বলার স্টাইলও জানা নেই। দু একখানে পাত্রী দেখা হয়েছিল, কিন্তু পাত্রীর সাথে কথা বলতে গিয়ে বলবেন বাপের নাম, বলেছেন দাদার নাম, আর তাই আর বিয়ে করা হয়নি। উনিও আর করতে চাননি, কিন্তু বয়স 30-এর উপরের দিকে দৌড় দিচ্ছে। মিনহাজ মামা আবার তৌসিরের ছোট, আর নাজিম চাচা তৌসিরের 1 বছরের বড়। উনি নেতা মানুষ, ওনার রাজনীতি আর দুর্নীতি সব, সংসার বউ বাচ্চা এগুলোতে তিনি রাজি নন। তাই আর কি করা, উনি আছেন ওনার মতোই। নাজিম চাচা তৌসিরকে বলেন। শোন, দুইটা বাটেল থেকে আইছে, এখন কি করবো গো? তৌসির সন্দেহ ভরা চোখে বলে। ওরা নিজের ইচ্ছা আছে তো, কন্ট্রাক্ট সাইন করছে তো,
ওরা নিজেই আইছে, আমরা কাউরে দইরা আনি নাই। তাই লগরে আলমের ফার্ম হাউসে পাঠিয়ে দাও। আলম 5 লাখ দিছে আমারে, এর মধ্যে ওদের দুজনের 2 দিয়ে দাও। মিনহাজ মামা বলেন, এগুলা বাদ দে ভাই বাবারা, ল্যাবের কি হলো? দাঁতেরটাই কোনো কাম হয়েছে নাকি? তৌসির তিক্ত সুরে বলে, ল্যাবের কথা আর কইও না, এগুলো ডাক্তার না, এগুলো ডাক্তার না, সবগুলো উলুর বদল, সব ওগুলো কোনো কামের না। তহসিল বসে আছে বাগানে রাখা মিটিং ফিটিং করার সোফায়। ওর সাথে নাজিম চাচাও বসে আছেন। তৌসিরদের সামনে এক সুন্দরী কম বয়সী রমণী দাঁড়িয়ে আছে, ছোট্ট একটা খোলামেলা পোশাক পরা অবস্থায়। তৌসির মেয়েটির দিকে তাকিয়ে বলে, তা কুমারী তো? সত্যি তো? মেয়েটি মাথা নাড়িয়ে বলে, জি জি। তৌসির মেয়েটির দিকে তাকিয়ে ঘৃণার চোখেই বলে, তে পথে কেন? দেখলো তো ভালো করে মাইয়া মনে হইতেছে। মেয়েটি এটা শুনে নাক কুচকে বলে, কেন আবার? নিজেকে কাজে লাগিয়ে নিজেই বড় হওয়া। তৌসির এটা শুনে হেসে বলে। ভালোই কথা বলতে পারো দেখে। নাজিম চাচা বলেন, তৌসির যখন কুমারী, তাইলে এরে আলমের বাতিজা তন্ময়ের কাছে ফাড়াইয়া দে। ও কুমারী মাইয়া বেশ পছন্দ করে, এটা দেবো ভালো, সাথে কমিশনটাও ভালো দেবে। তৌসির নাজিম চাচার কথা শুনে মেয়েটির দিকে তাকায়, তারপর শান্ত গলায় বলে, এক রাত তন্ময় লগে থাকবা, রেট দেবো 70,000, হইব? মেয়েটি এটা শুনে খুশিতে নেচে উঠে বলে। হবে। তৌসির এটা শুনে ওকে যাওয়ার জন্য ইশারা দিয়ে বলে, ওকে, তাহলে এই থেকে এখন ভাগো, কখন কোথায় যাইবা বইলে দেবো কাইল। কিন্তু মেয়েটি যায় না। মেয়েটি তৌসিরের দিকে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে, কিন্তু আমি যে নিজের সবটুকু আগে আপনাকে দিতে চাই নেতা সাহেব। এই বলেই মেয়েটি তৌসিরের দিকে নিজের হাত ছোঁয়ার জন্য বাড়ায়। তৌসিরের মেজাজ তমকে উঠে যায়। তৌসির সিটকে সরে গিয়ে রুক্ষ গলায় বলে, দূর মাগি, সুইস না আমারে, আমি বিবাহিত। তৌসিরের এই গালি শুনে মেয়েটি স্তব্ধ হয়ে যায়, কিন্তু তারপরও নিজেকে গুটিয়ে নিয়ে তৌসিরের পাশে সাহস করে বসে, ওর উপর হেলে পড়তে নেই। এতে তৌসির বেশ বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়, মেজাজ ধীরে ধীরে খুদি হয়ে উঠছে এই ছেঁচড়ামি আচরণে। তৌসির উঠে গিয়ে মেয়েটির দিকে তাকিয়ে বলে, দেখ, তুই দিয়ে ব্যবসা করবি কর, কিন্তু ওগুলো আমার লাগে না, আমার নির্ধারণ করা লোকের লাগে। যা এদিকে যা, ভাগ মাগি। মেয়েটি এতে প্রচণ্ড রেগে যায়। এমন অপমান সহ্য করার মতো তো আর নয়। মেয়েটি তৌসিরের পাঞ্জাবি ধরে আলতো টেনে ইনিয়ে বিনিয়ে বলে, কি হয়েছে বিবাহিত? আমার সমস্যা নাই, আপনি আমাতে মিশতে পারেন। এই উক্ত বিষয়গুলো নাঝার ওপর থেকে দেখছে, সব শুনছেও, তবে অবাক হচ্ছে না, কারণ এদের নোংরামি সম্পর্কে নাঝার যথেষ্ট ধারণা রয়েছে। আসলে এরা বিভিন্ন ভালো কুমারী অল্প বয়সী মেয়েদের এসবের কুবুদ্ধি কুমন্ত্রণা দিয়ে ফাঁসিয়ে দেহ ব্যবসায় নিয়োজিত করে, তারপর নিজেদের দেশি বিদেশি ক্লায়েন্টদের উপহার দিয়ে কাঁচা ডলার হাতিয়ে নেয়। আর এগুলোর মূল শেকড় তৌসিরের বিবিজান নূরজাহান খাতুন, এক খবিশ মহিলা, নাঝার চোখেও নেই। তৌসির মেয়েটির এমন ছ্যাঁচড়ামি দেখে কিছু সময় মেয়েটির দিকে তাকিয়ে রয়, তারপর এক ঝটকায় কোমরে গোজা পিস্তল বের করে টাস করে মেয়েটির কপাল বরাবর একটা বুলেট ঢুকিয়ে দেয়। টাস করে ওঠে পুরো বাড়ির উঠোন। তারপর আবারও নীরব হয়ে যায়। মেয়েটির মাথা থেকে গড়গড়িয়ে রক্ত ঝরতে থাকে। মেয়েটি টাস করে লুটিয়ে পড়ে। তৌসিরের এই কাণ্ড দেখে নাজিম চাচা বিরক্ত হয়ে বলেন, সবার রাগ সামলাতে পারোস না, এখনই নাগরি মেয়েরা ফেললি, এখনই খানকে বলে কি দিবি? তৌসির পিস্তল সোফায় ছুঁড়ে মারতে মারতে তিক্ত সুরে বলে, লাশই দিয়ে দাও, ওর তো দেহ দরকার, জিতার মরে দিয়ে কি করবো, তাজা আছে লাশ। এই বলেই লুঙ্গি টাকনু দিয়ে বাড়ি মেরে তুলে দু হাতে তুলে ধরে বাড়ির দিকে এগিয়ে যায়। পাঞ্জাবিতে রক্ত লেগেছে। রক্তের দিকে তাকিয়ে ভেতরে যেতে যেতে বলে, সাওয়ার এক জীবন, বাড়ি যেদিকেই যায় ওইদিকেই গাদ্দারি। তৌসির এই নারীর ঝামেলায় বেশি থাকে না, এগুলো ওর বিবি জানার নাজিম চাচা মিনহাজ মামাই সামলান, তবে মাঝে মধ্যে দু একজনকে ধরে ক্লায়েন্টের হাতে তুলে দেয়। নাঝা এক দৃষ্টিতে মেয়েটির পড়ে যাওয়া লাশের দিকে তাকিয়ে আছে। কতটা অমানুষ এরা। আজ নাঝার বাড়ির লোকজন কেউ আসেনি, আগামীকাল আসবে নাকি নাঝার মন বলে, না এলেই ভালো। আর নিজের বাপ চাচার মুখ দেখতেই ইচ্ছে হয় না ওর। আজ তাদের স্বার্থপরতার তীরে ওর শ্যামপুরুষকেও হারিয়েছে, চাই না আর ওদের মুখোমুখি হতে। নিজের শ্যামপুরুষকে না পাওয়ার যন্ত্রণা নাঝা যতটা পড়েছে ততটাই পড়ুক তারা, ততটাই কষ্টে জর্জরিত হোক তারা। নাঝা ব্যালকনিতে দাঁড়িয়ে এসব আওড়াচ্ছে।
এই সময় তৌসির রুমে এসে নাঝাকে না দেখে বুঝে নেয় নাঝা বেলকনিতে আছে। তাই আর এদিক ওদিক না তাকিয়ে নিজের পাঞ্জাবিটা বদলিয়ে বিছানায় রাখে আর বিরক্ত গলায় গালি দিয়ে বলে, হাই বালের মাইয়া, এই বালের মাইয়া সারাক্ষণ বেলকনিতে পড়ে থাকে। এই বলতে বলতে তৌসির ধীরে ধীরে পা বাড়িয়ে বেলকনিতে এসে দাঁড়ায়। মেজাজ ভালো না খারাপ। খারাপ মেজাজটা খুব টুন করলেও হাত চুলকায়, আবার না করলেও অশান্তি অশান্তি করে ভিতরে। এই মনে হচ্ছে মহান এক যন্ত্রণা। তৌসির ব্যালকনিতে পা রাখতেও নজর বন্দি হয় মোহনদা এক বিমূর্ত সুন্দর চিত্ররূপ। নাঝা দাঁড়িয়ে আছে, কোমরের নিচ অব্দি কোকড়ানো বাদামি কৃষ্ণরঙ্গ, চুলগুলো ছিটিয়ে আছে ওর পিঠে, হালকা বাতাসে উঠছে। নাঝা আকাশের দিকেই তাকিয়ে আছে। তৌসির পেছন থেকে নাঝার চুলের দিকে খানিক মুহূর্ত চৈতন্য বিভোর হয়ে চেয়ে রয়। তারপর কিছু সময় পর বলে ওঠে, তালুকদারের মাইয়া, রাত বেরাতে আমরা দাঁড়িয়েও না বেলকনিতে, পরে জিনের বালগুলো তোমার রূপের আগুনে জ্বললা তোমার পিছন যাইব কুত্তার মতো পইরা। নাঝা তৌসিরের কথা শুনে খানিকটা ভরকে যায়। তারপর ধীরে ধীরে পেছনে ফিরে তাকায়, একবার তাকিয়ে চোখ অন্যদিকে সরিয়ে নেয়। তৌসিরের পরনে চেকের লুঙ্গি আর সাদা স্যান্ডো গেঞ্জি পরায় তৌসিরের বলিষ্ঠ জিম করা নিখুঁত পুরুষালী শরীরটা দেখা যাচ্ছে। এর মধ্যে ফর্সা গায়ের রঙের জন্য আরো বেশি নিখুঁত লাগছে। তৌসির নাঝাকে অন্যদিকে তাকাতে দেখে বলে, শোনো, আমরা নার্কসিড খাইও না, আমি তোমার জামাই, বাইরে কেউ না। নাঝা তৌসিরের কথায় অন্যদিকে তাকায়, বলে, আমি এই বিয়ে মানি না, আমি আপনাকে স্বামী মানি না। নাঝার কথা শুনে তৌসির নাঝার দিকে একটু এগিয়ে এসে কপট গলায় বলে, জামাই মরস না তেলে নাকি ওরস, যা দৌড় দে নিজের বাড়ি যা, আমার তোর মতো বউ লাগবো না। নাঝা তৌসিরের কথায় তৌসিরের দিকে কটমট চোখে তাকায়, রাগে গা ঝাঝা করছে। এত বড় অপমান। নাঝা নিজের দুহাত মুষ্টিবদ্ধ করে বলে, চলে যেতে পারলে থাকতাম না এখানে। তৌসির এসে হেসে বলে, জানি তো যাইতে পারবা না, কারণ তোমার বাপ চাচা সবগুলোতেই তোর হালার হালারা, তুমি চলে গেলেও আবার আমার কাছে দিয়ে যাইব। নাঝা তৌসিরের কথা শুনে কিছু সময় চুপ করে রয়। সত্যিই তো, তৌসির তো ভুল কিছু বলেনি। নাঝাকে চুপ করতে দেখে তৌসির দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা বাদ দাও, যাও আমার পাঞ্জাবিটা ধুয়ে দাও, কাল সকালে পড়তে হইব। নাঝা তৌসিরের কথায় মুখ তুলে ওর দিকে তাকিয়ে বলে,